নমস্কার, আমি শ্রেয়সী। সিসিএন পরিচালিত শুধুমাত্র খাবারের অনুষ্ঠান খাবারের খোঁজে শ্রেয়সীর সাথেতে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক বুধবার সিসিএন সংবাদের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরি নিত্য নতুন দেশ বিদেশের খাবারের সন্ধান। আর ঠিক তেমনই শুধুমাত্র রেস্টুরেন্ট, হোটেল কিংবা বাইরের খাবারই নয়, বাড়ির হাতে বানানো খাবারের সন্ধানও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি। আর ঠিক এমনই আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি শিলিগুড়িতে সুকান্ত পল্লীতে শ্রাবণী করের বাড়িতে, এবং প্রথমে তার সাথে আমরা পরিচয় সেরে নেব এবং তারপর আমি আপনাদের সামনে তুলে ধরব তিনি আজ কি রেসিপি আমাদের উপহার দিচ্ছেন এবং কি খাবার খাওয়াচ্ছেন। চলুন আর কথা বাড়িয়ে লাভ নেই, এবারে আমরা পরিচয় সেরে নিই শ্রাবণী করের সাথে। এবারে আমি পেয়ে গিয়েছি আজকে আমাদের যিনি রান্না করে খাওয়াবেন অর্থাৎ শ্রাবণী করকে সাথে পেয়েছি। সিসিএন পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক স্বাগত। নমস্কার। তো আজকের এই এপিসোডে আপনাকে বলা হয়েছে আপনি আজকে আমাদের রান্না করে খাওয়াবেন, তো কেমন লাগছে আপনার অনুভূতি? খুব ভালো লাগছে। তো আপনি কি এখানেই থাকেন? না, আমি এখানে থাকি না, আমি কোচবিহারে থাকি। আমি এখানে ছেলের এখানে এসেছি। আচ্ছা, উনি ছেলের বাড়িতে এসেছেন, কোচবিহারেই থাকেন। তো এই যে রান্নাবান্নার শখ বা রান্নাবান্না আপনি কি বাড়িতে নিজেই করেন? হ্যাঁ, আমি বাড়িতে নিজেই রান্না করি এবং আমার ছেলে যেহেতু খেতে ভালোবাসে আমি একটু ভ্যারাইটিস রান্না করতে ভালোবাসি। তো এই রান্নাবান্নার শখ কবে থেকে? ছোটোবেলা থেকেই। তাও মানে আর মাসিদের কাছ থেকে দেখে দেখে এটা আমার বিভিন্ন প্রিপারেশন আমি একটু নিজেও একটু এর মধ্যে অ্যাড করে করি। আজকে আপনি কি খাওয়াচ্ছেন আমাদের? আমি আজকে একটা মাশরুমের প্রিপারেশন করব। আচ্ছা, তো এই মাশরুম দিয়ে তিনি একটি কিছু বানাবেন, তো সেটার উপকরণ কি কি লাগবে এবার সেই উপকরণগুলি দেখে নেওয়ার পালা। সুস্বাদু খাবার মানেই আমাদের মনে কিন্তু চলে আসে যে চিকেন, মাটন, আর যারা ভেজিটেরিয়ান তাদের কিন্তু চলে আসে মনে যে পনির কিংবা আলুর দম। এমনই ঠিক তেমনই কিন্তু ভেজিটেবল একটা খাবার রয়েছে মাশরুম, এটিও কিন্তু বহুল প্রসিদ্ধ। সেই মাশরুম দিয়েই একটি প্রিপারেশন তিনি বানাবেন। তো এবার আমি তার থেকেই জেনে নিচ্ছি আজকে মাশরুম দিয়ে আপনি কি বানাতে চলেছেন? আমি মাশরুমের আজকে চিলি মাশরুম বানাবো। তো এটা কি একটি ভেজ আইটেম না নন ভেজ? এটা ভেজও করা যাবে ও নন ভেজও করা যাবে। আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি। পেঁয়াজ রসুনটা বাদ দিলেই আপনি এটা ভেজ হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে ফোড়নের সময় একটু হিং দিতে হবে যেহেতু ভেজ হবে। সেই কিন্তু আজকে এই এপিসোডে তিনি আমাদের সামনে যেই রেসিপিটা তুলে ধরছেন চিলি মাশরুম, তিনি কিন্তু নন ভেজ প্রিপারেশনটাই আমাদের সামনে দেখাবেন। তো কি কি উপকরণ লাগছে? মাশরুমের যেহেতু মাশরুম এখানে কতটা পরিমাণ মাশরুম রয়েছে? এখানে 800 গ্রাম মাশরুম আছে। মোটামুটি কতজনের মাপে? এখানে মোটামুটি 6 জন খেতে পারবে। অর্থাৎ 6 জনের মাপের কিন্তু 800 গ্রাম মাশরুম এখানে রয়েছে। এটি বাটাম মাশরুম, তো এটা মার্কেটে ইজি অ্যাভেলেবল পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর তার সাথে কি কি লাগছে? আলু দেব। আলুটা না দিলেও হয়, কিন্তু আমি আজকে একটু ছোট আলু এনে এর সাথে দেব। অর্থাৎ মাশরুমের সাথে আলু, ছোট আলু যে দমের আলুগুলো হয় সেগুলো তিনি দিচ্ছেন। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দেওয়ার জন্য এখানে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোলমরিচ। অর্থাৎ আমাদের নর্মাল রান্নাঘরে যে সমস্ত মশলাগুলো দরকার হয় সেগুলোই রয়েছে। ফোড়নের জন্য আছে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, জিরে, গোটা জিরে, আর হচ্ছে দারচিনি, গরম মশলা এবং সাথে শুকনো লঙ্কা এবং জিরে আর তেজপাতা। লাস্টে থাকবে কসুরি মেথি। নামানোর সময় কসুরি মেথি থাকছে। আর এটি কোন জিনিস? 3 রকম সস মেশানো আছে, সোয়া সস, চিলি সস আর টমেটো সস। 3 ধরনের সস মিশিয়ে তিনি এই পেস্টটি বানিয়েছেন। এবার এখানে আছে টমেটো বাটা, এখানে আছে পেঁয়াজ বাটা, এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা। অর্থাৎ এই প্রিপারেশনটি বানানোর জন্য আগে থেকেই তিনি বানিয়ে রেখেছিলেন পেঁয়াজের বেরেস্তা। এবার যেহেতু আমি চিলি মাশরুম বানাবো সেই জন্য কিউব করে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো
আর চিলি তো অবশ্যই দিতে হবে, আর অল্প রসুন। আচ্ছা, এই মাশরুমটা কি সরাসরি এখানে রয়েছে নাকি এটা? এটাকে অল্প লবণ এবং লেবু দিয়ে সিদ্ধ করে নিতে হবে, অল্প, মোটামুটি কতক্ষণ তাও সেদ্ধ করতে? 5 মিনিটের মতন করলেই হবে। আচ্ছা, তারপর এগুলোকে আমি কেটে নেব, ছোট ছোট করে পিস করে নেব। আচ্ছা, একটু দেখে নিচ্ছি যে কিভাবে কাটা হচ্ছে। একটু পিস করে নেব। দেখুন, ছোট ছোট করে কিন্তু মাশরুমগুলোকে কেটে নেওয়া হচ্ছে, এবং এটি কিন্তু ডিরেক্ট মাশরুমটি ব্যবহার করা হচ্ছে না, অল্প একটুখানি সময়, মোটামুটি 5 মিনিট সময় কিন্তু সেদ্ধ করে নেওয়া হচ্ছে খানিকটা নুন এবং লেবুর রস দিয়ে। সেদ্ধ করা মাশরুমগুলো মাঝখান দিয়ে কিন্তু কেটে নিলেন। এরপরে এর মধ্যে আমি অল্প লবণ, অল্প হলুদ, অল্প গোলমরিচের গুঁড়ো আর অল্প লাল লঙ্কার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে এটাকে এবার তেলে ভাজতে হবে। এটাকে ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? না, জাস্ট ম্যারিনেট করেই ভেজে নিতে হবে। আচ্ছা, অর্থাৎ তিনি এখানে যে বিভিন্ন মশলাগুলো একটু মাখিয়ে নিলেন, মাখিয়ে এবারে তিনি ভেজে নিচ্ছেন। আলুর মধ্যেও অল্প লবণ আর অল্প হলুদ মাখিয়ে নিব, দিয়ে এটাকেও একটু ভেজে নেব। দেখুন, কড়াইতে কিন্তু তেল দেওয়া রয়েছে, খানিকটা তেল দেওয়া রয়েছে। কোন তেল ব্যবহার করা হচ্ছে? আমি সরষের তেল ব্যবহার করছি। আচ্ছা, সাদা তেলেও সাদা তেলেও বানানো যায়, কিন্তু যেহেতু মাশরুমের প্রিপারেশন, সরষের তেল হলেই টেস্ট ভালো আসবে। কতটা পরিমাণ লাগছে? কোয়ান্টিটি বুঝে, যার যেরকম, মানে এই কৌটাটা যেটা আছে এটা 800 গ্রাম, 400 গ্রাম হলে একরকম, 200 গ্রাম হলে অল্প আরও কম, মানে সেই হিসাবে তেলটা দিতে হবে। কারণ মাশরুমটা ভাজা হবে, আলুটা ভাজা হবে, তার সাথে ক্যাপসিকাম, টমেটো এগুলোও ভাজা হবে, সেই বুঝে আমি তেলটা দিয়েছি। এই মাশরুম কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার, এবং এই মাশরুমে প্রোটিনের আধিক্যও অনেকটাই বেশি থাকে। তো আমরা কিন্তু সচরাচর অনেকেই খান না, তো যারা বাড়িতে মনে করেন যে এই মাশরুমটি বানিয়ে নেবেন, তাদের জন্য কিন্তু খুব সুন্দর তিনি বললেন যে ভেজভাবেও বানানো যায় এবং ননভেজভাবেও বানানো যায়। আজকের এই এপিসোডে আমরা ননভেজ প্রিপারেশান এবারে দেখে নেব, চিলি মাশরুমের ননভেজ প্রিপারেশান। চলুন দেখা যাক। এবারে দেখুন, তেলটা গরম করছেন উনি, এবং তারপরে তেলের মধ্যে একে একে বিভিন্ন ধরনের যে ভেজিসগুলো রয়েছে ওগুলোও ভেজে নেওয়ার পালা। এবং সাথে আজকে আমরা এই এপিসোডের মাধ্যমে যে মেইন রেসিপিটা দেখতে চলেছি, চিলি মাশরুম, সেটাই আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং যারা যারা আজকের এই রেসিপিটি জানতে এবং শিখতে আগ্রহী, চটপট কিন্তু খাতা কলম নিয়ে একেবারে বসে পড়ুন এবং পদ্ধতিটি লিখে নিন, এবং আপনাদের কেমন লাগছে তাও কিন্তু আমাকে জানাবেন। এবং আপনারাও যদি এই রেসিপিটি নিজেরাও যদি বাড়িতে অ্যাপ্লাই করেন এবং খেয়ে যদি ভালো লাগে, আমাকে কিন্তু ফেসবুকের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের কাছেও যদি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের সন্ধান থাকে কিংবা রেসিপি থাকে, আমাকে জানাবেন। আমি চলে যাব আপনার রান্নাঘরে এবং আপনার হাতে বানানো সেই খাবার কিন্তু তুলে ধরবো এই সমস্ত সিসিএনএ দর্শক বন্ধুদের সামনে। চলুন, কথা বলতে বলতে তেল কিন্তু গরম হয়ে গিয়েছে। এবারে তিনি যেটা কিউব করা পেঁয়াজটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি। এটা অল্প, জাস্ট চিলি চিকেনে যেরকম হয় সেই রকম অল্প ক্রাঞ্চি করে ভেজে নেব। একটু ডুবো তেলে একটু মচমচে করে বানিয়ে আমি বাদবাকি সব কিছু করবো বলেই আমি একবারে তেলটা দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটা মোটামুটি কতক্ষণ ভাজতে হবে? 1-1.5 মিনিট ভাজলেই হবে। এর মধ্যেই আমি এখন ক্যাপসিকামটাও দিয়ে দেবো। এই সময় কি এটা কি আঁচটা বেশি আছেই ভাজতে হবে? হ্যাঁ, যেহেতু ক্রাঞ্চি করে একটু ভাজবো সেই জন্য এই একটু বেশি আছেই ভাজতে হবে। আর এই ভাজার সময় আপনি কি লবণ হলুদ কিছু দেবো না, অর্থাৎ শুধুমাত্র এই ভেজিসগুলো তেলে একটু মচমচে করে ভেজে নিচ্ছেন। তারপর কি যাচ্ছে? তারপর টমেটো দেবো আর একটু ভাজা হবার পর এই যে ক্যাপসিকাম লঙ্কা যে রয়েছে সেটি দেওয়ার পর আবারও কি 1-2 মিনিট ভাজতে? 2 মিনিট ভেজে নেব। তারপর টমেটো দিয়ে একটু ভেজে এগুলোকে পুরো উঠিয়ে নেব।
অর্থাৎ আমরা যে এমনি রেস্টুরেন্টে চিলি চিকেন বা চিলি পনির এই যে বিভিন্ন ধরনের রেসিপিগুলো খেয়ে থাকি, ঠিক তেমনইভাবে এটা ভেজে নিতে হচ্ছে। হ্যাঁ, টমেটোটা একটু পরে দেবো, যেহেতু নইলে তো গলে যাবে, সেই জন্য। দেখুন এখানে কিন্তু একটু খয়েরি খয়েরি একটু ব্রাউনিশ কালারটা চলে আসলেই এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। এই 1 মিনিটের মতন ভাজা হলেই আমি এটাকে, টমেটোটা একদমই অল্প ভাজ, হ্যাঁ, যাতে খাবার সময় মুখে লাগে। দেখুন যে ভেজিসগুলো রয়েছে, অর্থাৎ রয়েছে এখানে পেঁয়াজ কিউব করে কাটা, তার সাথে রয়েছে ক্যাপসিকাম, তাও কিন্তু কিউব করে কাটা, এবং টমেটো সেটাও কিউব করে কাটা। তো এমনভাবে যে ভেজিসগুলো সেগুলো একটু তেলে, অর্থাৎ প্রথমেই যে তেলটি ব্যবহার করা হচ্ছে সেই সরষের তেলে তিনি ডুবো তেলে কিন্তু ভেজে নিচ্ছেন। এরপরে এই ভেজিসগুলো উঠিয়ে নেওয়ার পর পুরো যে রান্নাটি সেটি কিন্তু এই তেলেই তিনি ভাজবেন, অর্থাৎ অল্প তেলে তিনি কিন্তু বানাচ্ছেন আজকের এই রেসিপি। ইতিমধ্যে এই যে এই 3 ধরনের ভেজিস যা রয়েছে তা মোটামুটি ভাজা হয়ে গেছে, তো এবারে এগুলো উনি উঠিয়ে নিচ্ছেন। এবার আঁচটা কমিয়ে দিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এই মাশরুমটা ভেজে নেব। এবারে ওই ম্যারিনেট করা মাশরুমটি তিনি তেলে দিয়ে দিলেন এবং মাশরুমটি এবার ভেজে নিচ্ছেন। আর মাশরুমে আগে থেকেই কিন্তু হলুদ, লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়েই ম্যারিনেট করা ছিল। আবার সেদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া ছিল, তাই রান্না করার সময় লবণটা অবশ্যই খেয়াল করে দিতে হবে। এই মুহূর্তে কড়াইয়ে ভাজা হচ্ছে মাশরুম, এবং এই মাশরুম কতক্ষণ ভাজতে হবে? এই 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে। 2-3 মিনিট মতন এখানে ভাজতে হচ্ছে মাশরুম। এবারে দেখুন এই মাশরুমটি কিন্তু হয়ে গেছে, এবার উঠিয়ে নেওয়ার পালা। মোটামুটি যা তিনি বললেন ঠিক তেমনই 2-3 মিনিট হালকা করে ভাজার পরে তিনি এবারে ভাজা মাশরুমটি উঠিয়ে নিচ্ছেন। আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো একটু ভেজে নিতে হবে। এই রান্নাতে কিন্তু আলু অপশনাল, আলু আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এখানে উনি আলুর দমের মতনই ছোট ছোট আলু তিনি প্রথমে সেদ্ধ করে ছুলে রেখেছি। আচ্ছা, এই আলুও তো ম্যারিনেট করা ছিল এবং লবণ হলুদ দিয়ে তিনি কিন্তু জাস্ট মাখিয়ে রেখেছিলেন এবং তারপরে এই আলুটি কিন্তু ভেজে নিচ্ছেন। ভাজলেই হয়ে যাবে। আলুগুলো যে ভাজা হয়েছে এটা কতক্ষণ ভাজতে হচ্ছে? 1 মিনিটের মতন ভাজলেই হয়ে যাবে। তো ভাজা হয়েছে কিনা কি করে বোঝা যাবে? জাস্ট একটু লাল লাল হলেই হয়ে যাবে। এই যে লাল হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে ফেলবো। আর যদি একটু এরকম বড় থাকে তাহলে আপনি একটু খুন্তি দিয়ে কেটে দিতে পারেন, না দিলেও কোনো ক্ষতি নেই। আচ্ছা, অর্থাৎ ছোট ছোট আলুর পিস এখানে খেতে ভালো লাগবে। হ্যাঁ, এবার কিন্তু এই সেদ্ধ করা আলুটিও ভাজা হয়ে গেল। এবার আলুটিও তিনি তুলে নিচ্ছেন। একে একে কিন্তু তিনি সমস্ত ভেজিসগুলোকে ভেজে নিলেন, তারপর মাশরুম ভেজে নিলেন এবং তারপরে বয়েল করে রাখা আলুও কিন্তু ভেজে তুলে রাখলেন। এবারে নেক্সট প্রসিডিওর কি রয়েছে? হচ্ছে আর একটু তেল চাই, অল্প তেল দিতে হবে। এখন সম্বার দিয়ে এটা রান্না হবে। এত ভেজিস এবং তার সাথে আলু মাশরুম রান্না করতে গিয়ে তেল একটু কম পড়ে গেছিলো, তাই আবার একটু তিনি তেল মিশিয়ে নিলেন। এবারে কিন্তু এই তেলের মধ্যে তিনি সম্বার দেবেন। চিনি দেবো, যদি না কেউ দিতে চায় না দিলেও চলবে। আচ্ছা, যাদের ধরুন ডায়াবেটিস রয়েছে তারা দেবেন না, সুগার ফ্রি? হ্যাঁ, সুগার ফ্রি দিতে পারে, সেটা সেক্ষেত্রে পরে দিবে। আর এটা কালার আসার জন্য আমি তেলের মধ্যে চিনিটা একটু দিলাম। আচ্ছা, যে কোনো রান্নায় কি আমরা তেলের মধ্যে একটু চিনি দিতে পারি ফোড়নের? হ্যাঁ, ফোড়নের আগে দিলে তেলে রান্নাটা কালারটা ভালো আসে। এবার আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এলাচ
জিরে, দারচিনি দিয়ে দিলাম। আমরা আগেই দেখিয়েছিলাম যে ফোড়নের জন্য কি কি উপকরণ ব্যবহার করা হচ্ছে, ঠিক সেই উপকরণই কিন্তু এখানে ফোড়ন হিসেবে দেওয়া হয়ে গেলে আমি রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুনটা একটু নেড়ে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ফোড়নের পরে রসুন বাটা এবং একটু আঁচটা একটু কমিয়ে নিতে হবে, নইলে মশলাটা পুড়ে যাবে। এটা মোটামুটি কতক্ষণ ভাজতে? অল্প সময় একটু ভাজলেই, হাফ সেকেন্ড ভাজলে হয়ে যাবে। এবার এর মধ্যে আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। ঠিক যেমনটি বলে ঝালে ঝোলে অম্বলে, ঠিক তেমনই কিন্তু এখানে উনি একে একে ফোড়নের পরে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং টমেটো বাটা দিয়ে খুব সুন্দর একটি পেস্ট বানিয়েছেন। আর এই যে আশপাশের যে মানে এনভায়রনমেন্টে যে গন্ধটা উঠেছে, সেই গন্ধটি কিন্তু একেবারে অনবদ্য। তো মানে এত সুন্দর খাবারের গন্ধ উঠেছে যে ঘ্রাণেই অর্ধভোজন যেমন বলা হয়, ঠিক তেমনই কিন্তু অবস্থা। মনে হচ্ছে খাবারটি সুস্বাদু হতে বাধ্য। এবারে পরবর্তী কি রয়েছে স্টেপ? আদা আর লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর অল্প আদা, 1 ইঞ্চির মতন আদা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ। আর আমি আগেই বলেছিলাম লবণটা বুঝে দেবেন, আমি অল্প দিলাম, পরে দেখে আবার দিতে হবে, কারণ আমি সসও দেব, সসেও লবণ থাকে, তাই লবণটা আমি পরে দেব, আর একটু যদি দরকার হয় পরে দেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙের জন্য। এবার আমি ওই আদা লঙ্কা বাটিটা ধুয়ে অল্প জল দিলাম। এবারে এই মশলাটি কিন্তু কষিয়ে নিতে হচ্ছে, অর্থাৎ এটা কতক্ষণের কষিয়ে নিতে হবে? যতক্ষণ এখান থেকে তেল না ছাড়বে ততক্ষণ একটু এটা কষিয়ে নিতে হবে, তাও 1-1.5 মিনিট তো হবেই, লাগবেই। আচ্ছা, অর্থাৎ প্রথমে আমরা যে স্টেপগুলো যেভাবে আসছে, যেমনভাবে তিনি বলছেন, ঠিক এমনভাবেই যদি বানানো যায় তবে কিন্তু আপনিও সুন্দর করে কিন্তু এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো দেখুন এই মুহূর্তে চলছে মশলাটি কষানো, এবং মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখনই কিন্তু বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে মশলাটা মোটামুটি আর কিছুক্ষণ লাগবে কষাতে, যা হয়ে আছে মোটামুটি আর কতক্ষণ তেল ছেড়ে দিচ্ছে, আর একটুখানি অল্প সময় হলেই হয়ে যাবে। আর কিছুক্ষণ মধ্যেই কিন্তু আমরা পরবর্তী স্টেপটা দেখতে পাবো, এবং আমি নিজে কিন্তু খুবই আগ্রহী এবং উৎসুক হয়ে রয়েছি যে কিভাবে বানানো হচ্ছে আজকের চিলি মাশরুম। এই যে দেখুন তেল ছেড়ে এসছে মশলার থেকে, এই ক্ষেত্রে আমি আলু আর মাশরুমটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এতে কিন্তু আর জল পড়বে না, এভাবেই এরকম এটা কষা কষা হবে। মানে মাংস বানানোর রেসিপির সাথে কিন্তু অনেকটাই মিল আছে। চিলি চিকেন যেহেতু আমরা খেয়ে থাকি এবং বহুল প্রচলিত, ঠিক তেমনই কিন্তু চিলি চিকেন বানানোর সাথে কিন্তু এটা অনেকটাই মিল আছে, শুধুমাত্র চিকেনের বদলে এখানে বটম মাশরুম ব্যবহার। আর একটু ভাজা ভাজা হলেই আমি সসগুলো দিয়ে দেবো। মোটামুটি কিন্তু এখন ভাজাটা হয়ে এসছে, আর মোটামুটি 1 মিনিটের মতন ভাজা হলেই কিন্তু সম্পূর্ণ এই কষানোটা হয়ে যাচ্ছে। এবারে তিনি সসগুলো দিবেন নাকি? এবার আমি এর মধ্যে এখানে আছে টমেটো সস, সোয়া সস আর চিলি সস, এই 3টা মিশিয়ে একটা সস বানিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়তে হচ্ছে।
সস দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো আর যাবে না, এই জন্য সসটা দিয়েই আমি এগুলোকে সব এই ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা, এবং তার সাথে গোটা 4 লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখেই মনে হচ্ছে রান্নাটি খুব সুস্বাদু, এবং এই রান্নাটি কিন্তু একেবারে শেষের দিকে, আর চটজলদিও বটে, মানে এটা কিন্তু বেশি সময়ও নিল না রান্নাটা করতে। হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বেরেস্তাটা দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দিলাম, আর কসুরি মেথিটা একটু হাতে ঘষে দিয়ে আমি এটাকে অফ করে দিয়ে অল্প কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে রান্না আমার কমপ্লিট। কতক্ষণ? 1 মিনিটের মতন ঢেকে রাখলেই গরম মশলা, কসুরি মেথির সেন্টটা সম্পূর্ণর মধ্যে মিলে যাবে। দেখুন আমার হাতে কিন্তু চলে এসেছে গরমা গরম একেবারে চিলি মাশরুম, আর এই যে সুবাস, এই সুবাসেই কিন্তু একেবারে হৃদয় বিগলিত, এবং অবশ্যই ভালো হবে আশা করি। তো আপনি তো এই রান্নাটি বাড়িতে বানিয়ে থাকেন, তো সকলে কেমন রিভিউ দেয়? সকলেই খেয়ে বলে ভালো হয়েছে। এখন আজকে আপনারা খেয়ে দেখুন কেমন হলো। অবশ্যই আজকে আমরা খেয়ে দেখব এবং কেমন হয়েছে চলুন খেয়ে আপনাদের সামনে এবার আমি জানাই এই চিলি মাশরুম ঠিক খেতে কেমন। দেখুন আমি একটা মাশরুম নিয়ে নিচ্ছি এখান থেকে। অসাধারণ হয়েছে কিন্তু, সত্যি সত্যি কিন্তু কোনো কথা হবে না। আপনার কেমন লাগে যখন কেউ বলে খাবারটি সত্যি সুন্দর হয়েছে, কেমন লাগে আপনার? খুব ভালো লাগে, কারণ আমি এটা মাঝে মাঝেই বানাই, নিরামিষ আমিষ দুভাবেই বানাই, আর মাশরুম খাওয়াটাও ভালো। কেউ যদি স্যুপ খেতে চায়, যে প্রোটিন দরকার, অসুস্থ, সেই স্যুপের মধ্যে বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে তার সাথে মাশরুম ছোট ছোট করে, কিন্তু তার আগে অবশ্যই একটু লেবু আর লবণ দিয়ে সিদ্ধ করে তারপর ছোট ছোট করে কেটে স্যুপে দেবেন। আচ্ছা, কিন্তু আবার অনেকের মাশরুমে অ্যালার্জি হয়, তাই যাদের মাশরুমে অ্যালার্জি হয় বা অ্যালার্জির প্রবণতা আছে তারা কিন্তু অল্প একটু মাশরুম জাস্ট কেটে অল্প একটু মাশরুম খেয়ে দেখতে পারেন। যদি অল্প একটু মাশরুম খেয়ে আপনার অ্যালার্জি হয় তবে আপনাকে সেই হিসেবে প্রিকশন নিতে হবে, আর যদি অ্যালার্জি না হয় তাহলে তো কোনো কথাই নেই, বিন্দাস আপনি কিন্তু খেয়ে যেতেই পারেন এই মাশরুম। আরেকটি মাশরুম সম্পর্কে আমি আরেকটি কথা বলতে চাই, যে মাশরুম আপনারা কেনার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। যে কোনো ভালো ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিংবা ভালো কোম্পানির ব্র্যান্ডেড মাশরুম কিন্তু কিনে খাবেন, এবং তবে কিন্তু অ্যালার্জির প্রবণতা যাদের আছে তারা এইভাবে যদি ডিপার্টমেন্টাল ভালো স্টোর থেকে যদি মাশরুম কিনে খেতে পারেন তবে কিন্তু অ্যালার্জির প্রবণতা অনেকটাই কমে যায়। তো আজকে আর আমি কথা বাড়াবো না, এবারে আমার সামনে যে ডিশটি রয়েছে সেটি আমি সম্পন্ন করব। আর এই যে মাশরুমটি রয়েছে এটা শুধু তো খাওয়া যায়, তাছাড়া আর কি কি সাথে এটা খাওয়া যায় একবার জেনে নিই। রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই এটা খাওয়া যাবে। অর্থাৎ এই যে ডিশটা রয়েছে তা কিন্তু রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খাওয়া যায়, কিন্তু এই চিলি মাশরুম কিন্তু এমনিও খাওয়া যায়, শুধুও কিন্তু খাওয়া যায়। এবারে আমি তুলে নিচ্ছি একটি মাশরুম এবং আপনাদের সামনে এবার আমি দেখাবো এই চিলি মাশরুম খেতে ঠিক কেমন লাগলো আমার। দারুণ হয়েছে, অসাধারণ।